এত বৃষ্টি যে হাঁসগুলো উঠোনে নামতে চাইছে না। সকাল থেকে ঘরের কোনায় বসে আছে। পুকুরের পানি তো রাস্তায় উঠে এসেছে। কাল রাতে একটুও বৃষ্টি থামেনি। এভাবে চললে তো খুব মুশকিল হবে আমাদের। তার উপরে গোয়াল ঘরের দিকটায় কাদা জমে গেছে। গরুগুলো পা রাখতে পারছে না ঠিক মতো। এবার ধানটা কি হবে কে জানে। গত বছর ভালো ফলন হয়েছিল, তাই একটু আশা করেছিলাম এবারও। কিন্তু এই বৃষ্টি দেখে মনে হচ্ছে সব ভেসে যাবে। তবে মন খারাপ করলে তো আর বৃষ্টি থামবে না। যা হওয়ার হবে। আমরা তো চেষ্টা করতে পারি শুধু। চেষ্টা তো করতে হবে, কিন্তু তোমার ছেলেটাকে একবার দেখো। সকাল থেকে জানলার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। কি ভাবছে কে জানে। না কোনো কাজ করছে, না কারোর সাথে কথা বলছে। ছেলেটা দিন দিন কেমন চুপচাপ হয়ে যাচ্ছে। আমি বলি কাঠ আনতে, সেদিকে কান দেয় না। ভাত খেতে ডাকি, বলে খিদে নেই। কি যে হয়েছে ছেলেটার। ছেলের বয়স হয়েছে, এই বয়সে মনের ভেতরে অনেক কিছু চলে। জোর করে কথা বলালে হয় না। সময় দাও, নিজে থেকেই বলবে। আমিও তো তোমার বাবার বাড়িতে প্রথম যেদিন গিয়েছিলাম একটা কথাও বলতে পারিনি, মনে আছে তোমার? তোমার মা চা দিয়েছিল, আমি কাপটা ধরেছিলাম উল্টো করে, তুমি পেছন থেকে হাসছিলে। সেটা আর মনে করে দিও না। তোমার সেই চেহারাটা এখন আমার মনে পড়লে না হাসি পায়। কিন্তু সুজনের ব্যাপারটা অন্যরকম। ছেলেটা কিছুতেই কারোর সাথে মন খুলে কথা বলে না। আমার খুব ভয় হয় জানো। এভাবে চুপচাপ থাকলে তো ওরই কষ্টটা বাড়বে। ঠিক হবে সব, একটু ধৈর্য ধরো। আরে খবর ভালো না, খালের পানি রাস্তায় উঠে গেছে। পশ্চিম পাড়ার 2টা বাড়ি ইতিমধ্যে ডুবে গেছে। লোকজন স্কুলে আশ্রয় নিচ্ছে, এদিকেও আসতে পারে পানি। রাত পড়লেই বুঝবি। আমি তোকে বলতে এলাম, একটু আগে থেকে ব্যবস্থা করে রাখ। রহিমের বাড়ির পেছনে তাল গাছটার গোড়া পর্যন্ত পানি উঠেছে। সেটা দেখলে বুঝবি অবস্থাটা কতটা খারাপ। বুঝতে পারছি পরিমলদা, সকাল থেকেই দেখছি পুকুরের পানি বাড়ছে। গরুগুলোকে উঁচু জায়গায় বেঁধে রেখেছি, ধানের বস্তাগুলো চালের নিচে তুলে দিয়েছি। কিন্তু রান্নাঘরটা তো নিচু জায়গায়, সেটা নিয়ে চিন্তা হচ্ছে। ওখানে পানি ঢুকলে চুলায় আগুন জ্বালানো যাবে না, তখন রান্না বান্না কিভাবে হবে? তোর ছেলে সুজনকে বল বাঁশ কেটে একটা মাচা বানাতে। রান্নাঘরের ভেতরেই উঁচু করে একটা তাক বানানো চুলা বসানো যাবে। এই আমাদের বাড়িতেও করেছি আগে একবার, কাজে দিয়েছিল। আর শোন, এই খাবারের জিনিসপত্র যা আছে সব উঁচুতে তুলে রাখ। পানি একবার ঢুকলে ভাত ডাল সব নষ্ট হয়ে যায়। তোর বৌদিকে বল চালের বস্তা তেলের কৌটা আগেই সরিয়ে রাখতে। ঠিকই বলেছ। এই সুজন, এদিকে আয় তো। পরিমলদার সাথে মিলে একটু বাঁশ কাটতে হবে। আগামীকাল সকালেই মাচা বানাতে হবে রান্নাঘরে। তুই একটু আগে থেকে বাঁশ মাপ করে রাখ, ভোর হলেই কাজে লেগে পড়বো আমরা। বাবা, বাঁশ তো আছে পেছনের ঝাড়ে। কয়টা লাগবে? 4টা হলে চলবে নাকি 6টা কাটবো? 6টা কাটো, 4টাই মজবুত হবে না। পানি যদি আরো বাড়ে মাচায় জোর লাগবে। এই দড়ি দিয়ে ভালো করে বাঁধবি, তার দিয়ে না। হ্যাঁ, তারে মরচে ধরে পরে দুর্বল হয়ে যায়। কমলা কাকিমা, আমি মেঘলা। আমাদের গ্রামে পানি অনেক বেড়ে গেছে। মামা বললেন আপনাদের বাড়িটা তো উঁচু জায়গায়, কয়েকদিন থাকলে সুবিধে হবে। কয়েকদিন কষ্ট দেব আপনাদের, পানি নামলেই চলে যাব। আপনাদের কোনো অসুবিধে হলে বলবেন, আমি অন্য কোথাও চলে যাব। মামা আরো 2 দিন থাকবেন, তারপর উনিও চলে যাবেন। কষ্ট কিরে মা, বর্ষার দিনে মানুষই তো মানুষের ভরসা। এসো এসো, ভেজা কাপড়ে দাঁড়িয়ে থেকো না। ভেতরে এসো, কাপড় বদলাও, আমি চা বসাই। তোমার মামাকেও বলো ভেতরে আসতে। এই বাড়িতে জায়গার অভাব নেই, যতদিন খুশি থাকবে, কোনো তাড়াহুড়ো নেই। তুমি তো আমার পরিচিত মানুষের মেয়ে, তোমাকে ফিরিয়ে দেব এমন মানুষ আমি না। অনেক ধন্যবাদ কাকিমা। নৌকায় আস্তে আস্তে পুরো ভিজে গেছি, ঠান্ডাও লাগছে একটু। এই নাও, পানি খাও। অনেকক্ষণ নৌকায় ছিলে নিশ্চয়, তেষ্টা পেয়ে থাকবে। চা আসছে একটু পরে। নৌকার রাস্তায় কেমন ছিল পানি? অনেক কষ্ট হয়েছে নিশ্চয়। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, তবে একটু কমেছে আগের চেয়ে। ধন্যবাদ। হ্যাঁ, অনেকক্ষণ নৌকোয় ছিলাম। রাস্তায় চেহারা নেই, সব পানি। কোথায় রাস্তা কোথায় জমি কিচ্ছু বোঝা যাচ্ছে না। মামা চিনে চিনে নৌকা চালিয়েছেন, নইলে তো হারিয়ে যেতাম। যাক, ভালো করে এসেছো। এখন একটু বিশ্রাম নাও।
রাতে ভাত ডাল খাবে আমাদের সাথে। কাল সকালে দেখা যাবে কি করা যায়। বাবা, এই যে দেখি পানির উপরে 5 তারা হোটেল বানাচ্ছ, বন্যায় মাচার উপরে চুলা বসানো, এটাই একমাত্র আমাদের গ্রামেই সম্ভব। শহরের লোকেরা শুনলে বলবে আমরা পাগল হয়ে গেছি, তো আমরা জানি এটাই জীবন, এভাবেই চলে আমাদের। হরেন, তোর ছেলে কিন্তু 5টা সোজা কাটছে, মন্দ না। পরিমল কাকা, হোটেল না, এটা টিকে থাকার লড়াই। বাবা বলেছেন বাঁশগুলো শক্ত করে বাঁধ, যাতে পানি আরো বাড়লেও মাচা টিকে থাকে। আমি উপরে মাটির চুলা বসাবো, চালের ফাঁক দিয়ে ধোয়া বেরিয়ে যাবে। পাশে কাঠ রাখার জায়গাও করে দিচ্ছি, মা যেন রান্না করতে পারেন অন্তত। আর একটু জায়গা রাখবো থালা বাসন ধোয়ার জন্য। তোর বাবা তো ভালো ইঞ্জিনিয়ার বানিয়ে দিল তোকে, হ্যাঁ? আরে তোর ছেলে তো কাজের ছেলে, দেখি কতদিন এই হোটেল টেকে। আমিও নিয়মিত এসে এই খাবারের রিভিউ দেব। তবে শোন সুজন, এই চুলার পাশে পানির বালতি রাখবি একটা, মাচার উপরে আগুন নিয়ে কাজ সাবধানে করবি বাবা। আর বাঁশের মাথাগুলো ঠিক মতো ঘষে নিবি, নইলে কারো হাতে ফোঁড়া হয়ে যাবে। পরিমলদা, তুমি চিন্তা করো না, সুজন ভালো করেই বানাচ্ছে। আমি নিচে থেকে ধরে আছি, ওপরে ও বসে আছে, দুজনে মিলে করছি। আর কমলা বলেছে চুলার পাশে একটু জায়গা রাখতে, যাতে মশলাপাতি রাখা যায়। বাবা, এই পাশটাই আরেকটা বাঁশ দিলে ভালো হয়, তবে মাচাটা আরো চওড়া হবে, দুজন একসাথে দাঁড়াতে পারবে। দুজন? কে কে দাঁড়াবে রে? মা আর মানে যে কেউ আর কি। রান্নায় সাহায্য করতে গেলে তো জায়গা লাগবে। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, বেশি বলতে হবে না। কাকিমা, এতদিন বন্যার সময় শুধু চাল ডাল আর একটু আলু ভাজা খেয়ে কাটিয়েছি। এবার যখন এখানে আছি, একটা অন্যরকম কিছু বানালে কেমন হয়? আমি একটা জিনিস বানাতে পারি, চিকেন মোমো। পাশের বাড়ি থেকে একটু মুরগি পাওয়া গেলেই বানানো যায়। ময়দা তো আছেই, আদা পেঁয়াজ রসুন পুর বানাবো, ভাপে সেদ্ধ করব। আমাদের পাড়ায় একজন শিখিয়েছিল, তারপর থেকেই মাঝে মাঝে বানাই। মোমো? সেটা কি জিনিস? আমি তো কখনো খাইনি, নাম শুনেছি বাজারে। ময়দার পাতলা খোলের ভিতরে মুরগির কিমা দিয়ে পুর ভরে ভাপে সেদ্ধ করা হয়, একটু চাটনি দিয়ে খেতে হয়। খুব মজা কাকিমা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সত্যি আমিও মোমো বানাতে শিখতে চাই অনেক দিন ধরে। ইউটিউবে দেখে দেখে রেসিপি নোট করে রেখেছি, কিন্তু কখনো বানানো হয়ে ওঠেনি। একা একা বানাতে সাহস পাইনি আর কি। তুমি যদি বানাও আমিও হেল্প করব, একসাথে বানালে মজাও হবে, বাবা মাও খুশি হবে নতুন কিছু খেতে পেলে। তাহলে তো খুব ভালো, আমি পুর বানানোটা শেখাবো, তুমি ময়দার খোল বানাবে। ভাপ দেওয়ার জন্য একটা বড় হাঁড়ি লাগবে, তার উপর একটা ঝাঁঝরি। কাকিমার কাছে নিশ্চয়ই আছে। আর হ্যাঁ, সয়া সস না থাকলেও চলবে, আমি সেটা ছাড়াই বানাতে পারি। একটু ভিনেগার পেলে ভালো হয়, না হলেও চলবে, লেবু দিয়ে কাজ চালিয়ে নেব। ঝাঁঝরি হাঁড়ি আছে, তোমরা বানাও, আমি দেখি কেমন হয়। ময়দার কৌটোটা উপরের তাকে রাখা আছে, নামিয়ে নিও। মেঘলা, মুরগিটা আমি পাশের বাড়ি থেকে এনে দিচ্ছি। কতটুকু লাগবে? পুরো একটা না অর্ধেকটা হলে চলবে? অর্ধেক হলেই যথেষ্ট, বেশি মাংস দিলে পুর ভারী হয়ে যাবে, হালকা রাখতে হয়। এই এই, এত মরিচ দিচ্ছ কেন? পুরে তো একটু ঝাঁঝ থাকবে ঠিকই, কিন্তু ঝাল এত দিলে কেউ মুখে তুলতে পারবে না। কাকিমা ঝাল খেতে পারেন না, এটা তো জানো। আর কাকাও তো বেশি ঝাল পছন্দ করেন না। একটু মাপ মতো দাও, রান্নার মাপটা জানা জরুরি। তুমি ইউটিউবে রেসিপি দেখেছো, সেখানে কি এত মরিচ দিতে বলেছে? ঝাল ছাড়া মোমো খাওয়া যায় নাকি? আমি যতবার শহরে গিয়ে মোমো খেয়েছি ততবার ঝাল চাটনি দিয়ে খেয়েছি। ঝাল না হলে স্বাদটাই আসে না। তুমি যদি কম ঝাল চাও তাহলে তোমার আর মায়ের অংশ আলাদা করে রাখো, আমি আমার অংশে বেশি মরিচ দেব। এটা আমার পেটের ব্যাপার, তুমি ভেবো না। তাহলে 2 রকম পুর বানাতে হবে, একটু বেশি কাজ হবে না? যাক, বাদ দাও, তোমার জন্য আমি আলাদা করে বানিয়ে দেব। তারপর বলো না যে পেট জ্বলছে। আচ্ছা, এই আদাটা একটু বেটে দাও তো, তোমার হাতের জোর বেশি, আমি পারছি না ঠিক মতো। আর পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে কাটবে, বড় টুকরো হলে পুরে ভরতে অসুবিধে হয়। দাও, আমি বেটে দিচ্ছি।
আর পেঁয়াজও কেটে দেবো। তুমি ময়দাটা মাখো ততক্ষণে। আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আচ্ছা ময়দায় কি একটু নুন দিতে হয়, না প্লেন পানি দিয়ে মাখলেই চলবে? একটু নুন দিতে হয়, খুব অল্প। আর পানি হালকা গরম হলে ভালো, ময়দা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখি তুমি কেমন মাখো, তারপর বলবো ঠিক হয়েছে কিনা। এটা পরীক্ষা নাকি? পরীক্ষাই বলতে পারো, ফেল করলে কিন্তু আবার মাখতে হবে। দেখেছো পরিমলদা, আমার ছেলেটাকে আগে কোনোদিন রান্নাঘরে ঢুকতো না। বলতাম কাঠ আনো, বলতো পরে দেব। পানি আনো বলতাম, বলতো একটু পরে। আজ দেখো সকাল থেকে রান্নাঘরে মাচায় বসে আছে, আদা মরিচ ময়দা সব মাখছে বাড়ছে। কার জন্য এত উৎসাহ সেটা বুঝতে তো আর পণ্ডিত হতে হয় না। একটু মনে লাগছে আমার, সত্যি বলছি। আমি রোজ যে রান্না করি সেটার কোনো দাম নেই। বৌদি রাগ করো না, ছেলে বড় হয়েছে, এটাই স্বাভাবিক। তোমার রান্নাঘরে তো সে বাচ্চা থেকেই ছিল, সেটা সে আলাদা করে বোঝে না। কিন্তু নতুন কেউ এলে একটু আলাদা লাগে, সেটাই তো মায়া। বর্ষার পানিতে শুধু মাছ না বৌদি, মনও ভাসে। তবে চিন্তা করো না, তোমার ছেলে তোমাকে বলেনি, মায়ের রান্না আর মায়ের যত্ন কেউ ভুলতে পারে না। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমার ছেলেটাও তো বিয়ের পরে একটু বদলেছিল, তারপর আবার ঠিক হয়ে গেছে। মায়ের কাছেই বেড়ে সবাই। তোমার কথা একটু সান্ত্বনা পাই পরিমলদা, কিন্তু মনটা কেমন করে। ছেলেটা বড় হয়েছে সেটা মেনে নেওয়া তো সহজ নয় মায়ের পক্ষে। তুমি বরং ওদের বানানো ওই মোমোটা খেয়ে দেখো, খারাপ হলে বকবে, ভালো হলে প্রশংসা করবে। মায়ের কাজ তো এটাই। জীবনে প্রথমবার রান্নাঘরের মাচার উপরে নিজে রান্না করলাম দাঁড়িয়ে, নিচে পানি উপরে ভাপ। এরকম অভিজ্ঞতা তো কারোর সহজে হয় না। আমাদের গ্রামে বন্যা হলে সবাই শুকনো মুড়ি খায়, এভাবে রান্না করার কথা কেউ কখনো ভাবেনি। তোমার মা বাবা সত্যিই অসাধারণ, এভাবে সব ব্যবস্থা করে রেখেছেন। মাচাটাও বেশ মজবুত হয়েছে, একটুও নড়ছে না। এই স্মৃতিটা তো ভোলার না। বন্যার রাতে মাচার উপরে বৃষ্টির শব্দের মধ্যে মোমো বানানো, এটা কেউ বিশ্বাসই করবে না পরে বললে। আমি ভাবতে পারিনি যে এরকম একটা কঠিন সময়ে এত সুন্দর একটা মুহূর্ত তৈরি হবে। তুমি না এলে এই রাতটা শুধু চিন্তাই কাটতো। বাইরে বৃষ্টির শব্দটা শুনতে এখন আর খারাপ লাগছে না, আগে লাগতো। হয়ে গেছে মনে হয়, ঢাকনাটা খুলে দেখি। হ্যাঁ হয়ে গেছে, দেখো কেমন ফুলে উঠেছে। ডাকো সবাইকে। মা বাবা, খাবার তৈরি। আসছি আসছি, পরিমল দাকেও ডাকি। ডাকো বাবা, উনি না হলে মজা নেই। আমাকে ডাকতে হবে না, গন্ধ পেয়ে নিজেই চলে এসে। বর্ষার রাতে এমন গন্ধ পেলে ঘরে বসে থাকা যায়? দেখি কেমন হয়েছে আমাদের মোমো। আমি কিন্তু সত্যিটা বলবো, ভালো না হলে বলবো ভালো হয়নি। বলবেন কাকিমা, আমি শুনবো। সমালোচনা না হলে রান্না ভালো হয় না। কাকা, মোটা ঠিক শহরের মোমোর মতো হয়নি। শহরে যেগুলো খেয়েছিলাম সেগুলো পুরো আরেকটু মসৃণ ছিল, আর চামড়াটা আরেকটু পাতলা ছিল। তবে প্রথমবারের চেষ্টা হিসেবে খারাপ হয়নি। আসলে শহরের চেয়ে এটা বেশি ভালো লেগেছে আমার, কারণ কাল রাতে এত কষ্ট করে মোমো বানালাম, আর তুমি বলছো শহরের মতো হয়নি? তাহলে আর কষ্ট করার দরকার ছিল না, শহর থেকেই আনিয়ে নিতে। আমি গ্রামের মেয়ে, আমার রান্না তো গ্রামের মতোই হবে। শহরের স্ট্যান্ডার্ড আমি কোথা থেকে আনবো? এত রাত জেগে বানালাম, হাত ব্যথা হয়ে গেছে ময়দা মেখে, আর তুমি পেছনে গিয়ে এসব বলছো? মেঘলা, একটু শোনো। আমি কাকার কাছে যা বলেছিলাম, মানে তুমি পুরোটা শোনোনি। আমি বলতে চেয়েছিলাম যে শহরের মোমোর চেয়ে এটা অনেক ভালো হয়েছে, কারণ এটাই যে যত্ন আছে সেটা শহরের দোকানে পাওয়া যায় না। আমার কথা বলার ধরনটাই খারাপ, আমি জানি। মনের কথা ঠিক মতো বলতে পারি না কখনো। তুমি কষ্ট পেয়েছো, সেটা আমার দোষ। আমি আগে খারাপ তারপর ভালো দিকটা বলতে চাই, এই অভ্যাসটা আমার সমস্যা। আমি একটু বেশি অভিমান করে ফেলেছিলাম, পুরো কথাটা না শুনেই রেগে গেলাম। এটা আমার ভুল ছিল। তোমার কথার ধরন আমি বুঝতে পারিনি। তুমি সোজা মানুষ, ঘুরিয়ে কথা বলতে পারো না।
কিন্তু আগে পুরো কথা বলতে শেখো, তারপর থামবে। মাঝখানে থেমে গেলে মানুষ তো ভুল বুঝবে। আর ভালো কথাটা আগে বলবে, তারপর যা বলার বলবে। এরপর থেকে পুরো কথা একসাথে বলবো, প্রতিজ্ঞা করছি। আর ভালো কথা আগে বলবো, হ্যাঁ? দেখি কতদিন রাখতে পারো এই প্রতিজ্ঞা। তোমাকে চিনেছি মাত্র কয়েকদিন, কিন্তু এটুকু বুঝেছি তুমি মনে যা ভাবো মুখে উল্টোটা বলো। এত তাড়াতাড়ি চিনে ফেললে? বন্যার সময় মানুষ তাড়াতাড়ি চেনা যায়, কঠিন সময় আসল রূপটা মানুষের বেরিয়ে আসে। এ কি বন্যার মধ্যে এমন খাবারের গন্ধ কোত্থেকে আসছে? এই আমি তো ভাবলাম কেউ হয়তো শহর থেকে কিছু আনিয়েছে। এটা তো ঘরেই বানানো, সুজন আর মেঘলা মিলে বানিয়েছে। বাবা বাবা, বন্যার বছরেও যে এমন উৎসব হতে পারে তা ভাবিনি তো কোনোদিন। আমাকে আর একটা দাও তো, একটাই পেট ভরছে না। বৌদি, তুমিও খাও, দাঁড়িয়ে দেখো না শুধু। পরিমলদা, নাও নাও, সবাই খাও। ছেলে আর মেঘলা মিলে বানিয়েছে। আমি তো এই জিনিস আগে কোনোদিন খাইনি, কিন্তু স্বীকার করতেই হবে, ভালো হয়েছে। বন্যায় ফসল নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু মানুষের মন যখন ভালো থাকে তখন সব কিছু সহ্য করা যায়। আজ মনটা অনেক দিন পরে ভালো আছে। আমিও খেয়েছি, মন্দ হয়নি মেঘলা। তোমার হাতের গুণ আছে মা। আমার ছেলেকেও রান্না শেখাচ্ছ, সেটা ভালো। ও তো আমার কাছে কিছুই শিখতে চায় না। কাকিমা, তোমার কাছেও শিখবো। তোমার মাছের ঝোলের স্বাদ তো আমি ভুলতেই পারছি না, সেটা শেখাবে আমাকে? শেখাবো মা, অবশ্যই শেখাবো। কাকিমা, মামা কাল আসবেন বলেছেন। আমাদের গ্রামে প্রাণী কমেছে। কাল নৌকা নিয়ে আসবেন আমাকে নিয়ে যেতে। কয়েকদিন আপনাদের সাথে থেকে খুব ভালো লেগেছে। এই বাড়িটা আমার নিজের বাড়ির মতো মনে হয়েছে। কিন্তু বেশি দিন তো অন্যের বাড়িতে থাকা যায় না। মা বাবাও খুব চিন্তা করছেন। তুমি অন্য কেউ না মা, তুমি এই বাড়িরই মেয়ে হয়ে গেছো কদিনে। তোমার হাতে রান্না খেয়ে মন ভরে গেছে। সুজনটাকেও তুমি একটু চঞ্চল করে দিয়ে গেলে, সেটাও দেখছি। মন খারাপ করো না, পানি নামলেও তো মানুষের যোগাযোগ থাকে। তুমি যখন খুশি আসবে, এই বাড়ির দরজা তোমার জন্য খোলা। কাকিমা, আপনি এত ভালো। আমি আসবো, পাক্কা কথা দিচ্ছি। মেঘলা, এগুলো তোমার জন্য। ভোরে উঠে বানিয়েছি একা একা। তুমি যেভাবে শিখিয়েছিলে ঠিক সেভাবে বানানোর চেষ্টা করেছি। হয়তো তোমার মতো ভালো হয়নি, কিন্তু চেষ্টাটা আমার নিজের। আর সেদিন যে কষ্ট দিয়েছিলাম কথা দিয়ে, সেটার জন্য আমাকে মাফ করে দিও। আমি সত্যিই বলতে চেয়েছিলাম তোমার রান্না অসাধারণ ছিল। এই মোমোগুলো সে কথারই প্রমাণ। তুমি না শেখালে আমি বানাতেই পারতাম না। তুমি ভোরে উঠে একা বানিয়েছো? সত্যি? আমিও তোমাকে মাপ চাইতে আসলাম। সেদিন পুরো কথা না শুনে অভিমান করেছিলাম, ওটা আমার ঠিক হয়নি। তুমি মাফ করে দিও আমাকে। আর শোনো, মোমো বানানো তো শিখে গেছো, কিন্তু কথা বলাটাও প্র্যাকটিস করো। পরের বার কিন্তু দেখা হলে পরীক্ষা নেব, দুটোরই, মোমো আর কথা বলার। পরের বার মানে? তুমি আবার আসবে? বন্যা না হলেও আসবো। কাকিমা বলেছেন যখন খুশি আসতে। আর আমারও ইচ্ছে আছে আসার। কাকিমার মাছের ঝোলটা তো এখনো শেখা বাকি আছে। তাহলে অপেক্ষায় থাকবো। বেশি অপেক্ষা করাবো না, কথা দিচ্ছি। বর্ষার পানি যেমন একদিন নেমে যায়, তেমনি মন খারাপও বেশি দিন থাকে না। দেখো, আকাশটা কেমন পরিষ্কার হয়ে গেছে। কতদিন পর রোদ দেখলাম। এই বন্যা আমাদের ধান কমিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু ঘরে অনেক হাসি এনে দিয়েছে। ছেলেটাকে এত খুশি অনেক দিন দেখিনি। মেয়েটাও ভালো, মনে ধরেছে আমার। দেখা যাক সামনে কি হয়। আরে আমি বলিনি, বর্ষার পানিতে শুধু ফসল ভাসে না, কপালও খোলে মাঝে মাঝে। তোর ছেলের কপাল খুলতে শুরু করেছে মনে হচ্ছে। চুপ করো পরিমলদা, ও শুনে ফেলবে। শুনলেই ভালো। ছেলেটা তো নিজে থেকে কিছু বলতে পারে না। আমরাও যদি না বলি তাহলে কবে হবে? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং ভালোবেসে বাংলা কার্টুন ওয়াইটি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। শ্যামল,
তুই কি আবার রাতের বেলা ঠিক মতো ঘুমাচ্ছিস না? তোকে বেশ ক্লান্ত লাগছে। অফিসের চাপ খুব বাড়ছে কি আজকাল? না মা, তেমন কিছু না। কাজের চাপ তো থাকেই, ওটা নিয়ে অভ্যেস হয়ে গেছে। তুমি খাওয়া শেষ করো। দাদা, তুই তো আজকে সকালে ব্যাগটা গুছিয়ে নিলি, কিন্তু খেয়াল করেছিস আমার কলেজে যাবার ব্যাগের চেনটা তো একদম নষ্ট হয়ে গেছে। জিপারটা খুলতেই পাচ্ছি না রে। একটা নতুন ব্যাগ না হলে আমার খুব অসুবিধে হচ্ছে। গত দুদিন ধরে খাতাগুলো হাতে করে নিয়ে যাচ্ছি। আর দাদা, আমার কয়েকটা খাতা দরকার। সেমিস্টার পরীক্ষা সামনে, পুরনো খাতা প্রায় শেষ। তুই যদি অফিস থেকে ফেরার পথে নিয়ে আসতে পারিস খুব ভালো হতো রে। এই তো কথা, আমি ভেবেছিলাম হয়তো বড় কোনো সমস্যার কথা বলছিস। ঠিক আছে, চিন্তা করিস না। অফিস থেকে ফেরবার পথে আমি সব নিয়ে আসবো। রোহনের জন্য ব্যাগ আর নীলিমার জন্য প্রয়োজনীয় খাতা সব নিয়ে আসবো। শ্যামল, অফিসের ব্যস্ততার মধ্যে আবার এসব ঝামেলা তোর নিতে ভালো লাগে? তুই এমনিতেই সারাদিন হাড় ভাঙা খাটুনি করিস। মা, তুমি একদম চিন্তা করো না তো। অফিসের পথেই তো অনেক ভালো দোকান আছে, আমার তেমন কোনো কষ্ট হবে না। বরং তোমরা প্রয়োজনীয় জিনিসগুলো হাতে পেলেই আমারই ভালো লাগবে। তাছাড়া অফিসের রুটিনে এসব কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ দাদা, তুই না থাকলে আমাদের যে কি হতো। একদম ঠিক, দাদা সব সময় আমাদের সব আবদার হাসি মুখে মেনে নেয়। তোরা যদি খুশি থাকিস তবেই আমি তৃপ্তি পাই। তোরা ভালো মতো পড়াশুনো কর, সেটাই আমার কাম্য। তাছাড়া আমাদের মুখে হাসি দেখলে সারাদিনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। মা, তুমি নিশ্চিন্তে থাকো, আজকে বিকেলের মধ্যেই সব ব্যবস্থা হয়ে যাবে। আমি এখন বেরোই, হ্যাঁ, নয়তো অফিসের জন্য আবার দেরি হয়ে যাবে। সাবধানে যাস বাবা, কাজের চাপে শরীরটার কথা ভুলে যাস না যেন। দুপুরে কিন্তু টিফিনটা খেয়ে নিস। কিরে শ্যামল, আজকে এত দেরি? তুই তো সাধারণত ঘড়ি ধরে অফিসে আসিস, আজকে কি রাস্তায় অন্য কোনো ঝামেলা ছিল? আর বলিস না ভাই ইমরান, আজকে বেরোনোর সময় একটু দেরি হয়ে গেছিল। আর তার উপর ট্রাফিক জ্যাম। রাস্তায় আজকে গাড়ি যেন নড়ছেই না, তাই আস্তে আস্তে অনেকটা সময় চলে গেল। জ্যাম তো রোজকার সঙ্গী, কিন্তু তোর মতো মানুষ যে ট্রাফিক জ্যামে পড়ে দেরি করবে এটা ভাবাই যায় না। তোর কি শরীর খারাপ? কালকে রাতে কি ঠিক মতো ঘুম হয়নি? আরে না রে, একদম ঠিক আছে শরীর। আসলে আজকে সকালে বাড়িতে একটু ছোটোখাটো কাজের চাপ ছিল, তাই বেরোনোর সময়টা একটু বেশি লেগেছে। আর ট্রাফিক তো আমার হাতে নেই, ওটা তো রোজকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে ঠিক আছে, বেশি কৈফিয়ত দিতে হবে না। শোন, আজকের কাজের চাপটা কিন্তু বেশ বেশি। এই ফাইলটা দেখলি কি? এটা নিয়ে তো আমাদের দুজনকে একসাথে কাজ করতে হবে। দেরি হলেও আজকে কিন্তু তাড়াতাড়ি ছাড়বার উপায় নেই। তুই একদম চিন্তা করিস না, আমি কি কোনোদিন কাজ বাকি রেখে গেছি? তুই ফাইলটা দে, আমি এখন থেকেই ধরছি। আধ ঘন্টার মধ্যেই কভার করে ফেলবো। তুই যদি একটু বেশি ক্লান্ত থাকিস তবে চা খেয়ে আসতে পারি। 5 মিনিটের একটা ব্রেক নাকি খুব তাড়া আছে? তারা আছে ঠিকই, তবে বন্ধুর জন্য 5 মিনিট ব্রেক তো নেওয়াই যায়। বরং চা খেলে কাজ করবার এনার্জিটা বাড়বে। চল, দ্রুত চা খেয়ে এসে আমরা আবার কাজে লেগে পড়বো। তুই না থাকলে এই অফিসে কাজ করাটা যে কতটা বোরিং হতো আমি চিন্তাও করতে পারি না। তুই আসার পর থেকে কাজটা যেন এখন খেলার মতো লাগে। এটা তোর উদারতা ইমরান। আসলে আমরা একে অপরকে সাহায্য করি বলেই কাজগুলো সহজ হয়ে যায়। চল, বেশি দেরি করলে আবার বসের নজর পড়ে যাবে। রোহন, তুই পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি কেটে দে তো। আর নীলিমা, তুই ওই বাসনগুলো ধুয়ে জায়গা মতো রেখে আয়। এই তো মা, হয়ে গেছে প্রায়। তুমি এত চিন্তা করো না, আমরা তো আছি। ঠিক বলেছিস, দাদাও তো অফিসের পর এসে সব সামলে নেয়। আমরা একটু সাহায্য না করলে কি আর চলে? হ্যাঁ, শ্যামল ছেলেটা আমার মাথার ছাদ। ওর জন্যই তো আমরা এতটা সুখে শান্তিতে আছি। তবে একটা কথা বলি, ওর যা বয়স হলো, এবার তো একটা ভালো মেয়ে দেখে ওর বিয়েটাও দেওয়া দরকার। কতদিন আর একা একা সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ঘুরবে? মা, তুমি একদম ঠিকই বলেছ। দাদাকে তো আমরাই জোর করব এবার। ওর নিজের জন্য তো কোনো চিন্তাই নাই, সব আমাদের জন্যই করে যায়। ঠিকই তো, দাদা যখনই আমাদের জন্য কিছু কেনে তখন ও নিজেকে নিয়ে ভাবে না। এবার ওর জন্য একটু আনন্দ করার ব্যবস্থা করতেই হবে। তুমি শুধু মেয়ে খোঁজার দায়িত্বটা নাও, বাকিটা আমরা সামলে নেব। তোরা যদি পাশে থাকিস তবেই তো সাহস পাই। ওকে বলাটাও তো দরকার, ওর মত ছাড়া কি আর কিছু হয়? তবে ওর যা স্বভাব, ও বলবে আগে তোদের দায়িত্ব শেষ হোক। আরে না না, এবার দাদাকে আমরা আর ছাড়ছি না।
আমাদের জীবনের অনেক উন্নতিও করেছে। এবার ওর জীবনের নতুন অধ্যায় শুরু করা উচিত। মা, তুমি চিন্তা করো না, দাদাকে আমরাই বুঝিয়ে রাজি করাবো। ওর মুখে হাসি দেখলে আমাদের সব পরিশ্রম সার্থক হয়। তোরা ভাই বোনেরা এমন মিলেমিশে থাকিস, এটাই তো আমার সবচেয়ে বড় পাওনা। শ্যামলের মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। চল, রান্নাটা এবার শেষ করি। ও অফিস থেকে ফিরলে আগে ভালো মন্দ খাইয়ে তারপর এসব নিয়ে কথা বলবো। ইমরান, তুই কি এখন বাড়ি যাবি? দোকানটা আমার কিছু দরকারি জিনিস কেনবার আছে, তুই চাইলে যেতে পারিস। আরে তুই আমাকে এভাবে বলছিস কেন? আমি কি কোথাও একা যাচ্ছিলাম? আমিও তোর সাথে ঢুকছি, বড়জো 10 মিনিট লাগবে। ঠিক আছে চল, অনেক দিনই হলো রোহন আর নীলিমার ছোটখাটো জিনিসের দরকার ছিল, আজকে কিনে নি। আসুন দাদা, কি চাই আপনাদের? সব নতুন কালেকশন এসেছে, দেখুন তো পছন্দ হয় কিনা। আসলে আমার ছোট ভাইয়ের জন্য একটা মজবুত ব্যাগ দরকার, আর বোনের জন্য কিছু খাতা। ব্যাগ তো অনেক আছে, এই যে মডেলটা দেখুন, এটা খুব টেকসই আর স্টাইলিশও। আর খাতা তো আমাদের এখানে সব কোয়ালিটিরই পাবেন। এই ব্যাগটা কিন্তু একদম পারফেক্ট, আর খাতাগুলো বেশ ভালো, তুই এগুলি নিয়ে নে। সত্যি তুই একদম ঠিকই পছন্দ করেছিস, আমারও এটা খুব ভালো লেগেছে। রাহুল ভাই, এই ব্যাগটা আর 5টা খাতা দিন তো। ঠিক আছে দাদা, সব মিলিয়ে 400 টাকা হবে। আমি প্যাকিং করে দিচ্ছি, আপনি ততক্ষণ একটু দাঁড়ান। আরে দূর, আমি তো আসবার সময় পুরো হিসেব করে এসেছিলাম, কিন্তু এখন দেখছি 100 টাকা কম পড়ছে। ব্যাগটা পছন্দ করে ফেললাম, এখন কি করি? কোনো অসুবিধা নেই দাদা, বাকি না হয় পরের বার দেবেন। আপনাদের মতো কাস্টমার তো রোজ আসেই না। না রাহুল ভাই, সেটা হয় না। এই না 100 টাকা, আগে ব্যাগ আর খাতাগুলো হাতে নে, তারপর বাড়িতে গিয়ে আমাকে দিয়ে দিস, কোনো সমস্যা নেই। আরে ইমরান, তুই কেন বারবার এসব করিস? তোর এই গভীর বন্ধুত্বই আমার সবচেয়ে বড় পাওনা। আপনাদের বন্ধুত্ব দেখে সত্যি ভালো লাগলো। ঠিক আছে দাদা, আপনারা নিশ্চিন্তে যান। চল এবার বাড়ি ফিরে যাক, তোর ভাই বোনেরা তো ব্যাগটা দেখলে দারুণ খুশি হবে। এই নে, তোদের জন্য নিয়ে এসেছি। অনেকদিন ধরে বলছিলিস না, এবার থেকে ব্যাগ আর খাতা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। দাদা, তুই জানিস না এটা আমার কত দরকার ছিল। ব্যাগটা তো একদম ঝকঝকে নতুন। তুই কি করে বুঝলি এটাই আমার সবচেয়ে বেশি পছন্দ হবে? আর আমার খাতাগুলো কি সুন্দর সাদা কাগজ, আজই আমি সব পড়া লিখে গুছিয়ে রাখবো। দাদা, তুই না থাকলে আমাদের যে কি হতো। তোরা যদি এভাবে খুশি থাকিস তবেই তো আমি শান্তি পাই। আমার কোনো কিছুতে কষ্ট নেই, তোদের পড়াশোনার ভালো থাকাটাই আমার কাছে আসল। আয় বাবা, ভেতরে আয়। তোর দাদাকে এত বিরক্ত করিস না তো, ও সারাদিন হাড় ভাঙা খাটুনি করে আসে। মা, তুমি একটুও চিন্তা করো না তো, এদের হাসি দেখলে আমার সারা দিনের সমস্ত পরিশ্রম নিমেষেই উধাও হয়ে যায়। এই তো আমার জীবনের আসল আনন্দ। আমরা কোনোদিন ভুলবো না তুই আমাদের জন্য কি করিস। হ্যাঁ, তুই আমাদের শুধু বড় দাদাই নোস রে, তুই আমাদের পরম বন্ধুও। সত্যি দাদা, তুই আমাদের জন্য যা করিস তা পৃথিবীর কোনো উপহারের চেয়ে কম না। তুই ঘরের ভেতরে গিয়ে একটু বিশ্রাম নে রে, আমি তোর জন্য চা নিয়ে আসছি। থাক, এখন আর চা লাগবে না। তোরা বরং এই নতুন ব্যাগ আর খাতাগুলো গুছিয়ে রাখ, আমি একটু হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিই। দেখলি তো, ছেলেটা আমার নিজের কথা একটুও ভাবে না, সারাক্ষণ শুধু তোদের কথা ভাবে। ওপরওয়ালার কাছে প্রার্থনা করি ও যেন সারা জীবন এমন হাসি খুশি থাকে। একদম মা, দাদাকে আমরা কোনো দিন কষ্ট পেতে দেব না। ও আমাদের জন্য এত কিছু করে, আমরাও দাদার জন্য অনেক কিছু করবার চেষ্টা করব। দাদা, আজ তো তোর জন্মদিন, শুভ জন্মদিন। আজ তো অন্তত অফিস থেকে ছুটি নিতে পারতিস, কেন নিজেকে এত কষ্ট দিচ্ছিস? একদমই ঠিক, আজকে আমরা সবাই মিলে কত আনন্দ করব বলে ভেবেছিলাম, অথচ তুই কি না আজকেও অফিসের তাড়া নিয়ে বেরিয়ে পড়েছিস। তোর কি একটু নিজের শরীরের খেয়াল নেই? তোদের অনেক ধন্যবাদ, কিন্তু আজকে অফিসে একটা খুব জরুরি প্রেজেন্টেশন আছে। মিটিংটা শেষ করেই আমি তাড়াতাড়ি ফিরে আসব। আমি তো তোদের কথা দিয়েছি সব ঠিকঠাক হয়ে যাবে। দাদা, এই ব্যাগটা তো দেখছি পুরোই শেষ। তুই কি এটার ওপর দিয়েও আরেকটা বছর চালিয়ে দিবি? তুই নিজের জন্য অন্তত একটা ভালো ব্যাগ কিনে নিতে পারিস তো? এটা দেখলে খুব খারাপ লাগে রে। হ্যাঁ, এখন ব্যাগ কিনবার মতো বাজেট নেই রে। অফিসের মাইনে ঢুকতে তো আরো 10 দিন দেরি আছে। পরের মাসে একটা নতুন ব্যাগ কিনে নেব, কথা দিচ্ছি। এখন এই ছেঁড়াটা দিয়ে কাজ চালিয়ে নি, কোনো সমস্যা হবে না। তুই যে কবে নিজের কথা ভাববি, আমাদের জন্য কত কিছু করিস, আর নিজে কিনে এই ছেঁড়া ব্যাগ নিয়ে ঘুরছিস। এটা আমাদের খুব খারাপ লাগে।
তুই না থাকলে কি আমাদের এই প্রয়োজনগুলো মেটানো সম্ভব হতো? এতে খারাপ লাগবার কি আছে? তোরা পড়াশোনা কর, ভালো মানুষ হ, সেটাই আমার উপহার রে। আর দেরি করা যাবে না, আমাকে বেরোতেই হবে। মিটিংটা মিস করলে খুব বিপদ হবে। দেখলি নীলিমা, দাদা আমাদের কতটা ভালোবাসে, কিন্তু নিজের প্রয়োজনীয় জিনিসের জন্য কোনো দিন একটা টাকাও খরচ করে না। আমাদের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে। একদম ঠিক বলেছিস। আমাদেরও তো উচিত দাদাকে একটা সারপ্রাইজ দেওয়া। ও নিজের জন্য কিচ্ছু ভাবে না, কিন্তু আমরা কি ওর জন্য একটু আনন্দ করতে পারি না? দাদাকে আজ এমন কিছু উপহার দিতে হবে যাতে ও সব কষ্ট ভুলে যায়। তুই ঠিকই ধরেছিস, আমি একটা দারুণ পরিকল্পনা ভেবেছি। দাদাকে কিছু না জানিয়েই আমরা সব কিছু গুছিয়ে ফেলবো। তুই কি এটাই ভাবছিস? এটা তো দারুণ আইডিয়া। দাদা কিচ্ছু বুঝতে পারবে না। আরে ও শ্যামল, থাম থাম, তুই কি আজকে উড়াল পথ ব্যবহার করবি নাকি অফিসে যাবি না? এত তারা কিসের? কি যে বলিস ইমরান, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কালকের মতো আজও ট্রাফিক জ্যামে পড়লে বসের বকুনি হজম করা ছাড়া কোনো উপায় থাকবে না। তুই তো জানিস আজও আমার কত কাজ জমে আছে। তুই কি ভুলে গেলি আজকের দিন? না, এত কাজের চাপে কি নিজের জন্মদিনটাও ভুলে গেলি নাকি? আগে আয়, এই গরম চাটা শেষ কর, বসের বকুনি খাওয়ার চেয়ে চায়ের স্বাদটা অন্তত আজকে উপভোগ কর। আর শুভ জন্মদিন বন্ধু। তুই সত্যি খুব পাগল রে। সকাল থেকে যে পরিমাণ দৌড়ঝাঁপ করেছি তাতে জন্মদিন মনে থাকবার অবকাশটাই ছিল না। তুই যে মনে রেখেছিস সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। অনেক ধন্যবাদ রে। জন্মদিন ভুলে যাওয়া কি এত সহজ? শোন, তোকে শান্ত করার জন্য একটা সুখবর দিই। আজকে আমাদের অফিসের বড় মিটিংটা আধা ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। তাই তোর হাতে এখন অনেকটা সময় আছে। অফিসের দিকে দৌড়ে লাভ নেই, তার চেয়ে বরং আয়েশ করে আড্ডাটা দেওয়া যাক। তুই কি সত্যি বলছিস? মিটিংটা পেছানো হয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই সঠিক সময় না থাকলে হয়তো আজও ছুটতাম। একদম সত্যি বলছি, আমি তোকে মিথ্যে বলবো কেন? তাছাড়া গতকাল ওই ব্যাগ আর খাতা কেনবার সময় যেভাবে তোকে সাহায্য করবার সুযোগ পেলাম, আজকে অন্তত জন্মদিনটায় তোকে একটু সময় দিতে পারি। এই সময়টুকু শুধুমাত্র আমার, মানে তোর আর আমার। তুই ঠিকই বলেছিস। অফিসের সেই ফাইল, ডেডলাইন আর হাজারটা ঝামেলায় থেকে এইটুকু সময় নিজেকে ছুটি দেওয়া তো আমার পাওনা। তোদের সাহায্য আর ভালোবাসার জন্যই তো এই কষ্টগুলো এত সহজ মনে হয়। দেখলি, একটু শান্ত হয়ে বসলে সব কিছু কেমন সহজ মনে হয়। শোন, অফিস নিয়ে এত চিন্তা করিস না, বাকিটা আমি সামলে নেব। আজকে সারাটা দিন শুধু হাসি খুশিতে কাটাবো। নীলিমা, বেলুনটা আর একটু ডান দিকে সরা। ঠিক মাঝখান হলে দাদা ঢুকলে অবাক হয়ে যাবে। কত কষ্ট করে দাদা আমাদের জন্য সারাদিন খাটুনি করে, আজকে একটু খুশি করতে হবে। হ্যাঁ রে রোহন, আমি তো একদম উত্তেজিত। তুই আলমারির ওপরের এই ফেস্টুনটা ঠিক করে লাগাতো। দাদা কোনোদিন নিজের জন্মদিনের কথা ভাবে না, সবসময় আমাদের চাহিদার কথা ভেবে অস্থির থাকে। আজ আমরা ওকে দেখাবো যে দাদা আমাদের কাছে ঠিক কতটা স্পেশাল। তোরা কি করছিস রে? এত বেলুন আর কাগজ দিয়ে ঘরটা এমন করে সাজিয়েছিস কেন? আজ তো বিশেষ কিছু দেখছি না। সব ঠিকঠাক তো? মা, তুমি ভুলে গেলে আজকে দাদার জন্মদিন। আমরা ঠিক করেছি দাদাকে আজকে একটা দারুণ সারপ্রাইজ দেব। ও তো নিজের জন্য কোনোদিন কিছু কেনে না, একটু আনন্দ করতে চায় না। হ্যাঁ মা, তুমি দেখোই না দাদা বাড়ি ঢুকলে কত অবাক হবে। ওর ওই ক্লান্ত মুখটাতে আজ আমরা একটা বড় হাসি দেখতে চাই। আমার দাদার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে চাই, কারণ ও আমাদের জন্য যা করে তার কাছে এগুলো কিছুই নয়। তোরা এত ভালো ভাবনা ভেবেছিস দেখে আমার মনটা ভরে গেল। শ্যামল বড় ভালো ছেলে, ও তোদের জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছে। ঈশ্বর তোদের মঙ্গল করুক। তা রাতে কি কেক কাটার ব্যবস্থা করেছিস? না হলে কিন্তু আমি এখন থেকে একটু কেক বানানোর প্রস্তুতি নিই। মা, তুমি কেক বানাবে তার চেয়ে ভালো আর কি হতে পারে? তুমি যদি নিজের হাতে কেক বানাও দাদা সবচেয়ে বেশি খুশি হবে। একদম ঠিক মা, দোকান থেকে কেনা কেকের চেয়ে তোমার হাতের বানানো কেক দাদার খুব প্রিয়। তুমি রান্নাঘরে গিয়ে কেক বানাতে শুরু করো, আমরা বাকি সাজানোর কাজটুকু ঝটপট শেষ করে ফেলছি। ঠিক আছে, আমি ঝটপট ময়দা, চিনি আর ডিম বের করে নিচ্ছি। রাতের আগেই ওভেনে বসিয়ে দেব। তোরা সাবধানে থাকিস, দাদাকে যেন কোনোভাবেই টের পেতে না দিস। নীলিমা, জানিস তো দাদাকে যখন এই সারপ্রাইজটা দেব, ওর অবাক করা মুখটা দেখবার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। শুধু তুই না রে, আমিও। দাদাকে হাসি খুশি দেখতে পারলেই আমাদের সব পরিশ্রম সফল হবে। ইমরান,
আজকে তোকে আমার সাথে বাড়ি যেতেই হবে। কেন বলতো, কোনো বিশেষ কারণ? আজকে আমার জন্মদিন, আর কালকে তুই আমাকে দারুণ সাহায্য করেছিস, তাই আজকে তোকে দাওয়াত দিতেই হবে। দাদা তুই কি ভাবছিস ওই সামান্য 100 টাকার জন্য আমাকে আজকে খাবি? আরে না, তুই আমার বন্ধু, তাই তোকে নিমন্ত্রণ জানাচ্ছি। আয় দেখ শ্যামল, তোর ভাই বোন আর মায়ের কথা শুনে এসেছিস, কিন্তু এই টাকার দোহাই দিলে আমি যাবো না। তুই বড্ড বেশি অভিমান করিস, তোকে ছাড়া আজকে জন্মদিনটা কাটানো আমার পক্ষে সম্ভব না। আচ্ছা বাবা, রাগ করিস না, তুই যখন এত করে বলছিস যাব, তবে তোর ভাই বোনের সাথে দেখা করার জন্য আমি খুবই উৎসুক। তুই না থাকলে আজকের দিনটা হয়তো অন্যরকম হতো। তোর সাথে আড্ডা দিয়ে অনেকটা হালকা বোধ করছি রে। শোন, বাড়ি গিয়ে কিন্তু বেশি খাতির করবি না, আমি তোর বন্ধু, অতিথি নই। তুই যা, তোর ইচ্ছে মতোই থাকবি। মা আর ভাই বোনেরা তোকে পেয়ে খুব খুশি হবে। আচ্ছা চল, বাস তো চলে এলো, বাসের ভিড় বাড়ার আগেই চট করে উঠে পড়ি, চল। বাড়িতে সবাই হয়তো আমার অপেক্ষায় বসে আছে, তুই সাথে আছিস, আমার মা দেখলে খুব খুশি হবে। তোর বাড়িতে তো আমি মাত্র একবার গেছি, তাই আমায় কত আপন করে নিয়েছে, সত্যি খুব ভালো লাগে তোর বাড়ি গেলে। আচ্ছা আজকে কি নতুন কিছু হবে বাড়িতে নাকি? বিশ্বাস কর, আমি নিজেও জানি না, তবে কোনো বছরই তো কিছু হয় না, এইবারে আবার নতুন কি হবে। তোর কাছে যে এত ভালো ভাই বোন আছে, সেটা তোর কাছে অনেক বড় পাওনা, যার সারা জীবন তোকে ভালোবাসে যারা। একদম ঠিক কথাই বলেছিস রে, ভালো খাবার খাওয়ানোর চেয়ে সারা বছর ভালোবাসা অনেক ভালো। চল ইমরান, ভেতরে আয়, আজকে বাইরে খুব গরম, ভেতরে ফ্যানটা চালিয়ে একটু জিরিয়ে নিতে পারবি। চল, সারাটা দিন বড্ড ধকল গেছে, আজকে একটু শান্তিতে বসা যাবে। এ কি রে, লাইটটা জ্বলছে না কেন? ফিউজ কি তবে কেটে গেল? রোহন, নীলিমা, তোরা কোথায় মা? এ কি, এসব কি করছিস? আমি তো ভাবতেই পারিনি তোরা এত সব কিছু করবি। সারপ্রাইজ! কেমন লাগলো দাদা? আমরা তো সকাল থেকে কত ভয় পাচ্ছিলাম, তুই যদি আগেভাগেই বুঝতে পারতিস। দাদা তুই আমাদের জন্য সারাক্ষণ নিজের সুখ বিসর্জন দিস, আর তোর এই বিশেষ দিনে আমরা কি একটু আনন্দ অধিকার রাখি না? এই আয়োজনটা শুধু তোর জন্য। আয় বাবা, ঘরে আয়। তোর ভাই বোনেরা কত কিছু পরিকল্পনা করছিল, তাও আবার তোর অজান্তে। আমি তো অবাক হয়ে গেছি ওদের উৎসাহ দেখে। এত কিছুর কি দরকার ছিল? আমি তো তোদের জন্য কিছুই তেমন করতে পারছি না, অথচ তোরা আমার জন্য কত কষ্ট করলি। আমি তো বড় ছেলে হিসেবে তোদের কত ভালো রাখতে চেয়েছিলাম। তুমি আমাদের জন্য প্রতিদিন বাঁচো দাদা, আজ আমরা তোমার জন্য একটু বাঁচার চেষ্টা করলাম। এসব কথা বলে আর আমাদের লজ্জা দিও না। চলো চলো, কেক কাটো। সত্যি শ্যামল, আমি নিজেও ভাবতে পারিনি তোর ভাই বোনেরা এত সুন্দর আয়োজন করে রেখেছে। তুই সত্যি খুব ভাগ্যবান, এমন ভালোবাসা খুব কম মানুষের কপালে জোটে। তোরা সবাই আছিস বলি আমি আজও টিকে আছি রে। তোরা তো আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই আনন্দ কি আমার প্রাপ্য? তোরা এত কিছু করলি কেন রে? তুই আমাদের মাথার উপর ছাদ হয়ে আছিস দাদা, তোর মুখে এই হাসিটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার। আজকে রাতে কোনো দুঃখের কথা হবে না। দাদা, আজ শুধু আনন্দ হবে। তুমি অনেক কষ্ট করেছো, এবার একটু আমাদের ভালোবাসা নাও। আর ইমরান দাদা, আপনিও বসুন, আজ কিন্তু আপনাকে না খেয়ে ছাড়া হবে না। এই মুহূর্তটা আমি কোনোদিন ভুলবো না। আমি চাই আমাদের এই সুখী সংসার এভাবেই যেন টিকে থাকে। তোরা সবাই ভালো থাকিস, এটাই আমার একমাত্র চাওয়া। তোরা ভাই বোনেদের এমন মিল দেখে আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মা। তোরা সবাই ভালো থাক, ওপরওয়ালা তোদের মঙ্গল করুন। আপনি যদি বাংলা কার্টুন ওয়াইটি চ্যানেলের ফ্যামিলি হতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।